দুপুর হলো। মহিলারা ওর মা বোনকে গোসল করিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে দিল। এর মধ্যেই কেউ তাকবীর, কেউ গোসল করিয়ে সাদা পাঞ্জাবি পরিয়ে দিল। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটা মাঠে। দুটি কাঠের খাটিয়া রাখা ছিল সামনে, একটা বড়, একটা ছোট। তাকবীর কানে ভেসে আসা শব্দের সঙ্গে ঠোঁট নাড়ল। অতঃপর তাকে নিয়ে যাওয়া হলো এক জঙ্গলে। সেখানে খোঁড়া ছিল দুটি গর্ত। সাদা কাপড়ে মোড়ানো কাউকে শুইয়ে দেওয়া হলো মাটির গভীরে। সবার আগে মাটি দিল তাকবীর। তার কাছে তখনও সবকিছু এক ঘোরের মতো লাগছিল। চারপাশে এত মানুষ, এত কান্না, এত আহাজারি কেন? তাকবীরের মস্তিষ্ক কিছুই বুঝে উঠতে পারছিল না। সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। বাবা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলো হাউমাউ করে। পাগলের মতো কাঁদছিল সে। সবকিছু এলোমেলো করে দিতে থাকলো। ডাক্তাররা বাবাকে কিছু একটা দিল আর তাতেই ঘুমিয়ে গেলেন তিনি। কিন্তু শান্ত হলো না তাজওয়ারের ভেতর, শান্ত হলো না তাকবীরের শৈশবও। এই গল্প এখানেই থেমে যায় না। এখান থেকে শুরু হয় প্রতিশোধ, এক নিঃশব্দ আগুনের জ্বালা যা শেষ পর্যন্ত সবকিছু ভস্ম করে দেয়। সেই রাতে জন্ম নিয়েছিল এক নিষ্পাপ প্রাণ জানোয়ারের পরমর উল্লাস শেষে চাপ সহ্য করতে না পেরে। কিন্তু এই নির্মম পৃথিবীতে টিকে থাকার সুযোগ পেল না সে। ছায়ামালতেও পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণে নিভে গেল তার জীবন প্রদীপ। মৃত সন্তানকে দুই অরুর মাঝে চেপে ধরে নিথর হয়ে রইল সে। তাজওয়ার পেরোয়নি এই বিভীষিকা। বুক ফাটা যন্ত্রণায় বিষ পান করেছিল স্বার্থপরের মতো, নিজেকে শেষ করে দেওয়ার আশায়। কিন্তু সৃষ্টিকর্তা সেদিন তাকে নেননি। শরীর বেঁচে থাকলেও তার ভেতরটা মরে গিয়েছিল সেই রাতেই। ন্যায় বিচারের জন্য সে ছুটেছিল, চেষ্টা করেছিল খুনিদের শাস্তি পাইয়ে দিতে, কিন্তু ক্ষমতা আর টাকার শিকলে বন্দি আইন তাকে হাস্যকর বানিয়ে দিয়েছিল। তখনই বদলে যায় তাজওয়ার। প্রতিশোধের নেশায় সে ঢুকে পড়ে অন্ধকার দুনিয়ায়, অর্গান পাচারের ভয়ঙ্কর ব্যবসায়ী। ছোট তাকবীরকে নিয়ে সে ফিরে যায় পৈতৃক নিবাসে। ভাইদের সাথে মিলে গড়ে তোলে অবৈধ সাম্রাজ্য। আর তাকবীর ধীরে ধীরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় অস্ত্র। তাকবীরের প্রথম খুনটা করে 17 বছর বয়সে। তার প্রথম শিকার ছিল সেই ওসি, যে একদিন তার জীবন তছনছ করে দিয়েছিল। রক্তে ভিজে যায় তাকবীরের হাত, আর সেই হাতেই রচিত হয়েছিল এক নতুন অধ্যায়ের সূচনা। এলিজাবেথ কাঁদছে, হেসকি তুলে কাঁদছে। একটু পর পর কেঁপে উঠছে ওর সমস্ত কায়া। অদেখা কষ্টের ভারে বুকটা ভারী হয়ে উঠছে। তাকবীর ভঙ্গুর অবস্থায় মেঝেতে ঠেস করে ধরে আছে এখনো। আপনি? তাকবীর হুমড়ি খেয়ে উঠে গিয়ে খোপ ধরে ধরে ফেললে এলিজাবেথের হাত। কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টানতে টানতে নিয়ে গেল ঠিকানা নামক সেই ঘরটায়। এখনো গা শিউরে উঠছে এলিজাবেথের এই অন্ধকার আচ্ছন্ন ঘরে থাকতে। তাকবীরের কণ্ঠস্বর থরথর করে কাঁপছে। এই যে এলোকেশি আমার, দেখো এই ছবিটা দেখেছো? এটাই আমার মা। আর ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওটা আমার বোন, আমার না হওয়া বোন। বিশ্বাস করো এলোকেশি, আমি খারাপ হতে চাইনি, আমাকে খারাপ বানানো হয়েছে। আমার শৈশবের মূল্যবান সময়গুলো কেটেছে এই বদ্ধ ঘরে। আমাকে বন্দি করে রাখা হতো এখানে, যাতে আমি আমার বিষাক্ত অতীত ভুলে না যাই। প্রতিশোধ এভাবেই আমার ভিতরে জ্বালিয়ে আমাকে নরখাদকে পরিণত করা হয়েছিল। সাদা অ্যাপ্রন পরিহিত 50-এর ঊর্ধ্বে ডক্টর সাবিয়া ফাইল হাতে স্থির দাঁড়িয়ে আছে। গম্ভীর চোখে একনিষ্ঠভাবে রিপোর্টের পৃষ্ঠা উল্টাচ্ছে। পাশে উৎকণ্ঠিত তাকবীর কখনো ডক্টরের মুখের ভাব পড়তে চেষ্টা করছে, কখনো দৃষ্টি ফেলছে হাসপাতালের সাদা বিছানায় নিথর শুয়ে থাকা এলিজাবেথের দিকে। একসময়ে ডক্টর সাবিয়া ফাইল বন্ধ করে চোখ তুললেন এলিজাবেথের দিকে, পরপরই আবার তাকালেন রিপোর্টের দিকে। এলিজাবেথের উদ্দেশ্য গম্ভীর কণ্ঠে প্রস্তুত চলল। হ্যাভ ইউ মিসড ইউর পিরিয়ড? চাপা ভয় কামড়ে ধরল হৃদয় কপাটে। এলিজাবেথ নীরবে দুপাশে মাথা নাড়ালো। ফোঁস নিঃশ্বাস ছেড়ে চোখ থেকে পাওয়া গ্লাস খুলে ফেলল ডক্টর সাবিহা। আই সি। ডোন্ট ওয়ারি, অনেক সময় এমন হয়ে থাকে। পাশ থেকে ছটফটিয়ে উঠল তাকবীর। কি হয়েছে ডক্টর? ইজ দিস সিরিয়াস ম্যাটার? ও হঠাৎ সেন্স হারালো কেন? সবটা খুলে বলো না আমাকে। হেসে ফেলল ডক্টর সাবিয়া। চোখ দুটো খুব বড় বড় করে অবসরণীয় ভঙ্গিতে বললেন, হয়েছে তো, অনেক বড় একটা মিরাকল হয়ে গিয়েছে। মানে? শি ইজ 3 months into her pregnancy. Congratulations, মিস্টার তাকবীর।
উলটপালট বাতাসে তীব্র ধাক্কায় এক কদম পিছিয়ে গেল তাকবীর। হঠাৎ যেন বুকের ভেতরটাই ফাঁকা হয়ে গেল শূন্যতার গর্জনে। তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। অভিব্যক্তি পাথরের ন্যায়, কোনো অনুভূতির ছায়া নেই। এটাকে ক্রিপ্টিক প্রেগনেন্সি। ক্রিপ্টিক প্রেগনেন্সি মূলত এমন একটা ধরনের গর্ভধারণ যেখানে একজন নারী দীর্ঘ সময় পর্যন্ত বুঝতেই পারে না যে তিনি গর্ভবতী। সাধারণত মাসিক চলতে থাকা, গর্ভধারণের সাধারণ লক্ষণ না থাকা বা হরমোনজনিত কারণে পরীক্ষণীয় প্রেগন্যান্সি ধরা না পড়ার ফলে এটি ঘটে। তাকবীর অবিশ্বাস্য নজরে তাকালো ডক্টর সাবিয়ার দিকে। ভদ্রমহিলার চোখ জ্বলজ্বল করছে। বলতে থাকলেন, সত্যি এটা এক অবিশ্বাস্য ঘটনা। আমার জীবনে এমন রেয়ার কেস খুব কমই দেখেছি। ওনার শারীরিক অবস্থা এবং সে ভয়াবহ বিপদের মধ্যে দিয়েই তিনি গিয়েছেন, তাতে বাচ্চাটা টিকে থাকার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। তা আজ নিজ চোখে দেখলাম। ছোট্ট শিশুটা যেন সব বাধা অতিক্রম করেই পৃথিবীতে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞা। হি অর শি ইজ ডেফিনেটলি সো স্ট্রং। কতদিন চলছে? বিবর্ণ স্বরে জানতে চাইলো তাকবীর। 3 মান্থ। আপনাদের এই স্পেশাল মুহূর্তটা একান্তে ভাগাভাগি করে নিন, আসছি আমি। আন্তরিক হেসে চলে গেল ডক্টর সাবিহা। ফেলে গেল বেদনাময় নীরবতার নিরবধি যন্ত্রণা। চার দেয়ালের ছোট্ট এক কক্ষে যেন বিষণ্ণতার অন্ধকার নেমে এসেছে। কারোর মাঝে কোনো উৎফুল্লতা নেই, মহাবিষ্টতা নেই, শুধু অশ্রুবিহীন আর্তনাদ আর অশ্রুসিক্ত অপেক্ষা। নীরবতা সুতোচ্ছিল্য তাকবীর নিজেই ভারী শ্বাসের টুকরো টুকরো কথার সুরে। তুমি জানতে, তাই না? নিশ্চুপ এলিজাবেথ, তার সকল ধ্যান জ্ঞান দেয়ালে নিবিষ্ট। স্পিক আপ এলিজাবেথ। লোকটার কণ্ঠে গাঢ় অভিমান স্পষ্ট। সে তো কখনো নাম ধরে ডাকে না, তবে আজকে কেন? খুব বড় ধাক্কা খেয়েছে বুঝি, নাকি রাগ করেছে? এবার গুমড়ে ওঠা যন্ত্রণার ভার এলিজাবেথের গাল বেয়ে গড়িয়ে পড়ল। আরো ছটফটিয়ে উঠল তাকবীর। তুমি শুরু থেকে সবটা জানতে, তাই না? তাই তো রাশিয়া চলে যাওয়ার জন্য হঠাৎ এত ব্যাকুল হয়ে উঠেছিলে, রাইট? সন্দেহ হয়েছিল, কিন্তু তা প্রকাশ করার সুযোগ পরিস্থিতি আমাকে দেয়নি। প্রকৃতি যে আমার প্রতি বরাবরই নির্মম। কেন কেন এত ব্যাকুল হয়ে গিয়েছিলে দূরে যাওয়ার জন্য? বাচ্চাটাকে মেরে ফেলার চিন্তা করছিলে? প্লিজ ডোন্ট টেল মি দ্যাট ইউ আর হ্যাভিং সেকেন্ড থট অ্যাবাউট অ্যাবর্শন। এলিজাবেথ। আজ প্রথমবারের মতো শক্ত হলো তাকবীরের কণ্ঠস্বর। ক্রোধের শরীরে শিরা উপশিরা কঙ্কালের নৃত্যেই মজেছে। হঠাৎই ফিক করে হেসে ফেলল এলিজাবেথ। গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের জ্বলন্ত লাভায়। পাপ তো আমি করেছি, সে তো নিষ্পাপ। তবে সে কেন পাপের শাস্তি পাবে? তাহলে কি চাইছিলে তুমি? ওকে নিয়ে অনেক দূর চলে যেতে, সেখানে কোনো অশুভ ছায়া পড়বে না ওর নিষ্পাপ সত্তার উপর। পারতে একা একটা সন্তান মানুষ করতে? মলিন হাসল এলিজাবেথ। আমার সন্তান আমার শক্তি হয়ে এসেছে, কেন পারবো না? আর না পেরে যেতামই বা কোথায়? আমার 3 কুলেই বা কে আছে? আমি তো এক অন্তহীন মরীচিকা, যেখানে দিনে দিনে শুধু ছলনার জঞ্জাল জমছে আর ঝুরঝুরে হয়ে পড়ছে সবকিছু। বাক্যে গভীরতা বুকে কাটার মতো গিয়ে বিঁধল তাকবীরের। বসল এলিজাবেথের বেডের পাশে। আলগোছে ওর একটা হাত মুঠে নিয়ে দৃঢ় স্বরে বলল, আমাকে আর একটু আপন ভাবা পেল না এলোকেশী? আমি শুধু তোমার দায়িত্ব নিইনি, তোমার সকল কিছুর দায়িত্ব নিয়েছি আমি। তুমি ওখানে আর ফিরে যেতে না চাইলে ওকে ফাইন, তুমি আমার কাছে থেকো। তোমার অস্বস্তি হয় এমন কিছুই বলবো না আমি কোনোদিন। ও আমার না হোক, তবু আমি ওর দায়িত্ব নিতে চাই। ওকে আমার থেকে দূরে নিয়ে যেও না এলোকেশী, প্লিজ। হাত সরিয়ে নিল এলিজাবেথ। ধারালো কণ্ঠে বলে, ওর ওপর আমি আপনার বা ওই লোক কারো ছায়া পড়তে দিব না। আপনারা দুজনেই সমান পাপী। এলিজাবেথ তাকালো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। চোখে মুখে নেই কোনো জড়তা দ্বিধা। কতটা সাবলীল গলায় বলে দিল এত বড় একটা কথা। কিভাবে পারে একটা মানুষ এত নিঃস্বার্থ ত্যাগী হতে? কিভাবে শুদ্ধ হবেন? আত্মা শুদ্ধিকরণের মাধ্যমে। কিভাবে নির্মল হবেন? আত্মধ্বংসের মাধ্যমে। আত্মহত্যা? হ্যাঁ, তবে আত্মার না, পাপের হত্যা। কিভাবে? সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও, ভয় পেও না।
সব তোমার মনের মতোই হবে। রেস্ট করো এখন, আমি আসছি। তাকবির কদম এগোতে পেছন থেকে হাত আঁকড়ে ধরল এলিজাবেথ। বলল, তাকবির কাঁদছে মেয়েটা। এলিজাবেথ ব্যথায় ভেজা নিঃশব্দে বলল, আপনার সাথে সাক্ষাৎ রিজিকে ছিল, কিন্তু আপনার সাথে সংসার রিজিকে ছিল না। আমাকে অভিশাপ দেবেন না। তোমাকে ছাড়া যে আমি সুখের নাগালটুকুও পাই না, এই কেমন রিজি? খোদা কেমনে পারলো এতটা পাষাণ হতে? মনের কথা মনের মধ্যেই পিষে দিল তাকবির। একগাল হেসে বসল এলিজাবেথের পাশে। ওর মাথায় আলতো করে হাত রেখে নরম গলায় বলে, সবার তো হ্যাপি এন্ডিংই পছন্দ, তাই না? তবে এমনটা তো সবসময় হয় না। এই উপন্যাসে না হয় আমি অপূর্ণ রয়ে গেলাম। উপসংহারে দাগ কেটে থাকুক আমার অপূর্ণতা সকলের মনে। এলিজাবেথ এবার শব্দ করে কেঁদে উঠল। খামচে ধরল তাকবীরের হাত। আদালত তো আপনার ফাঁসির রায় দেবে। তাকবীরের ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানির। জীবন কত সুন্দর, এলোকেশী তার মৃত্যুকে ভয় পাচ্ছে। তাকবীরের ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। সেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। তাকবীরের কণ্ঠে জড়িয়ে আসছিল, মরণেও ক্ষতি নাই, ক্ষতি শুধু তোমারে না পাইলে। বলে তৎক্ষণাৎ পালিয়ে গেল তাকবীর। কার্নিশের বাজে ভাঙছিল। পেছনে ফিরে গেল দুর্বোধ্য এলিজাবেথকে। গাড়ি চলছে নির্দিষ্ট গন্তব্যে। রেয়ান ড্রাইভ করছে। পাশে বসে আছে তাকবীর। পিনপতন নীরবতায় শুধু ছিল রেয়ান। বস, আপনি কি সত্যি সত্যি স্যারেন্ডার করার কথা ভাবছেন? এছাড়া আর কোনো উপায় নেই রেয়ান। কিন্তু বস, এতে তো আপনার মৃত্যু সুনিশ্চিত। এভাবে তো ম্যামকেও পাবেন না। ওর চোখের ঘৃণা থেকে তো বাঁচতে পারবো, তাই না? বস, আপনি বুঝতে পারছেন না, ম্যামের কাছে যে প্রমাণগুলো রয়েছে সেগুলো কোর্টে পেশ করলে ফাঁসির রায় ছাড়া গতি থাকবে না। সেটাই তো বললাম, প্রমাণ পেশ করলে ফাঁসির রায় আসবে, তাছাড়া নয়। থমকালো রেয়ান। তাকবীরের দিকে তাকাতেই তাকবীর গ্রীবা বাঁকিয়ে হাসলো। ইঙ্গিত বুঝতে আর বাকি থাকলো না রেয়ানের। তাকবীর কাউকে কল করতে করতে রেয়ানের উদ্দেশ্যে বলল, তুমি কি ভেবেছিলে রেয়ান, এত সহজে ময়দান ছেড়ে পালাবো আমি? না বস, আপনি তো ম্যামের ব্যাপারে খুব সিরিয়াস, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তাকবীর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, সিরিয়াসই তো। সে চাইছে আমি আত্মসমর্পণ করি, অবশ্যই করব। তবে আত্মসমর্পণ করার পরের ব্যাপার তো আর ওর বা আমার কারোর হাতেই নেই। আমাদের হাতে আছে বস, খেলার পাশা উল্টে দেওয়ার। একসাথে হো হো করে হেসে উঠল দুজনে। এরই মধ্যে কল রিসিভ হলো। তাকবীর ফোন কানে তুলে কাউকে শাসাতে থাকে। শালাকে আস্তানাতে বেঁধে রাখো, আমি আসছি। আমার বের হচ্ছে চক্রান্ত। কল কেটের আগে র র করতে থাকে তাকবীর। রিয়ানের কণ্ঠটা এবার বেশ চিন্তিত শোনালো। কিন্তু বস, যত যাই করি এত কিছুর পর কি আর ম্যাম আপনাকে মেনে নেবে? লম্বা দীর্ঘশ্বাস ফেলল তাকবীর। সিটে গা এলিয়ে দিল। চোখে দাউ দাউ করছে প্রতিহিংসার আগুন। এই জন্যই এবার অন্য চাল চালতে হবে। ওই কাতর চোখের ঘৃণাই শেষ হতে চাই না আমি। হসপিটাল মানেই বিরক্তিকর এক জায়গা। শুয়ে থাকতে থাকে যে কখন চোখ লেগে গিয়েছিল টেরও পায়নি এলিজাবেথ। হঠাৎ গভীর ঘুমের মধ্যে অনুভব করলো পেটের উপর ভারী কোনো বস্তু। চোখের পাতায় এক রাজ্যের ঘুম ভর করেছে আজ। আড়ম্বরপূর্ণ ঘুমের দফা রফা করতে হাত ছড়িয়ে শরীর নাড়াতে চাইল এলিজাবেথ, তবে পারল না। কি যেন শক্ত করে ধরে রেখেছে হাত দুটো। পেটের উপরে চাপটাও ক্রমশ বাড়ছে কমছে। পিটপিট করে চোখ মেলল এলিজাবেথ। তবে যা দেখতে পেল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিচার্ড বেডের পাশে বসে আছে। ভাব ভঙ্গি কেমন অদ্ভুত আর অস্বাভাবিক লাগছে। একটু পরপর বুকে ঝুঁকে পেটের উপর মাথা ছোঁয়ায়, আবার সরে আসে। কেমন আইটাই করছে, শক্ত হাতগুলো নিষ্পেষ করছে। আপনি? চমকে উঠল রিচার্ড, ঠিক যেন চোর হাতে নাতে ধরা পড়েছে। শুষ্ক কণ্ঠে ঢোক গিলল কয়েকবার। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথের মুখে কষ্টে চেপে ধরল। হতভম্ব এলিজাবেথ। আতঙ্কে দৃষ্টি ছুটল হাতের দিকে। ওর যে হাতে স্যালাইনের সুইচ, সেই হাতটাই ওড়না দিয়ে শক্ত করে বেঁধে রাখা হাসপাতালের বেডের সঙ্গে। অপর হাত হ্যান্ডকাফে বন্দি, বেরোনোর পথ নেই। রিচার্ড আবারও গিয়ে বসলো এলিজাবেথের পেটের কাছে। আশ্চর্যজনকভাবে হাত কাঁপছে রিচার্ডের। কাঁপা কাঁপা হাতটা রাখলো ওর পেটের উপর। শিরে ওঠে এলিজাবেথের ভেতরটা। শ্বাস আটকে এলো। ছটপটে অবস্থায় দেখতে থাকলো রিচার্ডের অদ্ভুত আচরণ। রিচার্ড কেমন যেন একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের পেটে। গলা কাঁপছে হৃদয়হীন গ্যাংস্টারের। এলি জান, এখানে আমি আছি। বলে দ্রুত দুপাশে ঘন মাথা ঘুরিয়ে বাক্য সংশোধন করে নেয়। এখানে আমার অস্তিত্ব আছে, তাই না?
রিচার্ডের শরীর কাঁপছে, বুকে ঢেউ উঠছে থেমে থেমে। এলিজাবেথের পেটে বারবার হাত রাখছে, আবার সরিয়ে নিচ্ছে। সাহস করে ছুতেও ভয় পাচ্ছে। শুকনো ঢোক গিলে যাচ্ছে একের পর এক। গলা যেন শুকিয়ে কাটাজ। একে এমন অনুভূতি কি? কেন এমন নিঃশক্তি লাগছে? হাত কাঁপছে, বুক কাঁপছে। এলি, ও এখানে আছে না? আমার বাচ্চা, আবার রক্ত, আবার অস্তিত্ব তোর গর্ভে। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। এক অন্য রিচার্ড, অপরিচিত, না দেখা না বোঝা এক রিচার্ড, যাকে এমন কখনো দেখেনি কেউ। রিচার্ড হাঁটু করে বসলো বেডের পাশে। এলিজাবেথের কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরপর নিঃশব্দে ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো পেটে। স্বর ভেজে ভেজে আসছে। এই এলিজান, এই অনুভূতিটা কেমন? আমার তো শক্ত মন, তাই ঠিকভাবে বুঝতে পারছি না। আমার কি খুব খুশি হওয়া উচিত? এলিজাবেথ মোস্টামস্তি করছে মুক্ত হওয়ার জন্য। ছটফট করছে, গোঙাচ্ছে অস্পষ্টভাবে। রিচার্ড বিরক্ত হলো। সে তো এই মুহূর্তটা একান্তে উপভোগ করতে চায়, তাই তো আগেই সাবধানতা নিয়েছে। হাত পা মুখ সব বেঁধে রেখেছে। এই মেয়ের কথায় জোর না থাকলেও গলায় জোর প্রচন্ড। আজ কোনো কিছুই গায়ে মাখলো না রিচার্ড। সে কখন থেকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে সেখানটায়, যেখানে ওর অস্তিত্ব রয়েছে, ওর রক্ত, ওর সন্তান। রিচার্ড কায়নাত তার জীবনের সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন, যেদিন জানতে পেরেছিল সে বাবা হতে চলেছে। তার রক্ত, তার অস্তিত্ব পৃথিবীতে আসতে চলেছে। সে তো চেয়েছিল এমনটাই হোক, প্রথম থেকেই চেয়েছিল। তবে এত ঝড়ঝাপটার পরও যে তা সম্ভব হবে তা ভাবতে পারেনি কখনো। সেদিন রিপোর্ট হাতে পাওয়ার পর কিছুক্ষণ নিশ্চুপ ছিল রিচার্ড। ফেলফেল করে তাকিয়েছিল কাগজের দিকে, শব্দহীন, নিস্তব্ধ। পরপর অজান্তেই হেসে ফেলেছিল। তবে তা ছিল ক্ষণস্থায়ী। কেউ দেখার আগেই আবার মুখোশ পরে নিয়েছিল সে। সিলেটের দুর্ঘটনার পর হাসপাতাল থেকে তাকবির যখন এলিজাবেথকে নিয়ে গিয়েছিল, তখন রিচার্ড চুপচাপ ছিল বটে, কিন্তু পরে ঠিকই একে একে এলিজাবেথের সমস্ত রিপোর্ট সংগ্রহ করেছিল। আর সেদিনই জানতে পারে খুশির সংবাদ। তারপরে খুব দ্রুত গুছিয়ে ফেলেছিল স্বপ্নের নকশা। কেমন হবে তার সন্তানের ভবিষ্যৎ, কিভাবে এলিজাবেথকে আর তার সন্তানকে অন্ধকার জগৎ থেকে দূরে সরিয়ে রাখবে, সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছিল রিচার্ড। তাই তো সেদিন ফার্ম হাউসে পাগলের মতো ছুটে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত মার্কোর হাতে ধরা পড়ে গেল রিচার্ড নিজের কৌশলে ঠিকই এলিজাবেথকে বাঁচিয়ে গিয়েছিল সব সময়। নিজের সমঝোতায় এলিজাবেথকে আঘাত করে এমনভাবে পরিস্থিতি সামলেছিল যাতে মার্কোর আঘাত থেকে ওকে রক্ষা করতে পারে। তবে সেদিন নিজেকে সামলে রাখতে পারলেও আজ পারছে না রিচার্ড কায়নাত। রিচার্ড উঠে দাঁড়ালো, এগিয়ে এসে ঝুঁকে এলিজাবেথের মুখের খুব কাছে এলো। ও উষ্ণ অস্থির নিঃশ্বাসগুলো এলিজাবেথের ত্বকে আঁচড় কাটছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের। অস্তিত্বে দুপাশে মাথা নাড়াতে লাগলো বারবার। রিচার্ড পকেট থেকে কিছু বের করলো, একটা ছোট বাক্স। খুলতেই চকচক করে উঠলো একটা ডায়মন্ড রিং। কোনো কিছু না বলেই নিঃশব্দে আলতোভাবে এলিজাবেথের আঙুলে পরিয়ে দিল সেটি রিচার্ড। অতঃপর ঠিক যেখানে রিংটা বসেছে সেখানে ঠোঁট ছোঁয়ালো, এঁকে দিল গভীর এক ছোঁয়া। আবারও অনড়ভাবে ঝুঁকলো এলিজাবেথের উপর। মনোমুগ্ধকর দৃষ্টি আটকে রইল এলিজাবেথের ভেজা চোখে। রিচার্ড হঠাৎই গভীর এক চুম্বনে আবদ্ধ করলো এলিজাবেথের ললাট। শক্ত করে ঠোঁট চেপে ধরে রইল কিছুক্ষণ। এলিজাবেথ নিঃশব্দে চোখ বুজে নিল। চারপাশে নিস্তব্ধতার এক ঝড় নেমেছে, শূন্যতা অথচ পূর্ণতায় ভরা এক মুহূর্ত। রিচার্ড ধীরে ধীরে মুখ নামালো। এলিজাবেথের কানের লতির ঠিক পাশে ফিসফিস করে বলল, আজ আমি খুব খুশি এরিদের মাম্মা। হৃদয়ের কপাটে শক্ত করে কামড়ে ধরল কি যেন। অজানা এক অনুভূতি ছুঁয়ে গেল অন্দরমহল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। তবে সেটা খুশির না দুঃখের, সে রহস্য একমাত্র এলিজাবেথই জানে। রিচার্ড নড়ল না, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। জিভ দিয়ে শুষে নিল সমস্ত বেদনার জল। আজ যে খুশির দিন, আজ বেদনার জায়গা নেই। আলিঙ্গনের স্নিগ্ধতার সুবাস প্রতিটি কোণে কোণে। রিচার্ডের মাঝে আজ কোনো হিংস্রতা নেই, নেই কোনো তাড়াহুড়ো। দুহাতে রাজলায় চেপে ধরল এলিজাবেথের গাল। নরম গরম ছোঁয়ায় ছুঁয়ে দিল ওর গাল, ললার চোখ। অতঃপর ঠোঁটে এক গভীর দীর্ঘস্থায়ী স্পর্শ রেখে দিল। সোজা হয়ে দাঁড়ালো রিচার্ড। এক পা দু পা ধীরে ধীরে গেল এলিজাবেথের পায়ের কাছে। পায়ের পাতায় ছুঁয়ে দিল সে একই নরম গরম স্পর্শ। তীর তীর করে কেঁপে উঠল এলিজাবেথের গড়ন। শরীরের প্রতিটি কোষে জানান দিল গ্যাংস্টার বসের আগমন ঘটেছে। রিচার্ড এবার এক ঝটকায় খুলে দিল এলিজাবেথের মুখ, মুক্ত করলো তার হাত পা। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে হুড়মুড়িয়ে উঠে বসলো। ভুল কুচকে তাকালো রিচার্ডের দিকে। তাকাতেই বাঁকা হাসলো রিচার্ড। পরনে এখনো সেদিনের কালো টাইট ফিটিং টি শার্ট, রক্তমাখা। বুকে এঁটে আছে একদম। হাতের মাংসল শরীরে টান টান হয়ে বসে আছে। বাহুর শিরাগুলো ফুটফুট করছে। গলায় ঝুলে ধাতব ডগ ট্যাগ আর জল জল আলো বের হচ্ছে কোমরে বেল্টে গাঁথা অস্ত্র থেকে। লিফট বন্ধ থাকায় দৌড়ে 12 তলা সিঁড়ি বেয়ে ওঠার কারণে চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে পড়ে আছে কিছু অংশ। রিচার্ড কুটিল হেসে 2 কদম পিছিয়ে গিয়ে তর্জনী তুলে গুনতে শুরু করলো। 1 2 3।
ঠাস। হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দে কেঁপে উঠল পুরো হসপিটাল। এলিজাবেথ কেঁপে উঠে দুহাতে কান চেপে ধরল। চারপাশ গম গম হয়ে ওঠে বেলুন কাটার ফোটার শব্দে। হুট করে তীব্র শব্দে ভেজে উঠল গাটা অনলি সং। এটা কি কোনো হসপিটালের পরিবেশ হতে পারে? চমকিত এলিজাবেথ হুড়মুড়িয়ে ছুটল জানালার দিকে। পর্দা সরিয়ে তাকাতে দৃষ্টি আটকে গেল, যেন স্বয়ং আকাশ থেকে ঝরছে অগণিত নীল কনফেটি। নীল রঙের বেলুন উঠছে বাতাসে। পার্কিং লটের দিকে চোখ যেতেই দেখতে পেল সারি সারি রিচার্ডের গার্ডরা দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে, চারপাশ সাজানো ফুলে আর বেলুনে। এক অসম্ভব সুন্দর আয়োজনে। আমেরিকান সংস্কৃতির মতো করে করা হয়েছে জেন্ডার রিভিলের আয়োজন। এলিজাবেথ হতবাক হয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, এসব কি? রিচার্ড কায়ানাত বাবা হতে চলেছে, একটু তো সেলিব্রেশন করাই যায়, তাই না? নিঃশ্বাস নিতে ভুলে গেল হৃদস্পন্দন। এত দ্রুত, এত নিখুঁতভাবে সবকিছু সাজানো কিভাবে সম্ভব? এবার এলিজাবেথ গম্ভীর দৃষ্টিতে চারপাশের সাজসজ্জা লক্ষ্য করল। চারদিকে নীলের রাজত্ব। বিস্ময় ঘেরা চোখ তুলে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড ঠোঁটের কোণে সে পরিচিত বিজয়ী হাসি এনে বলল, ইয়েস, বিকজ ইটস এ বয়। এলিজাবেথ সঙ্গে সঙ্গে তেড়ে গেল রিচার্ডের দিকে। ঘামছে ধরল টি শার্ট। গর্জন মিশ্রিত কণ্ঠে কাঁপছে থরথর করে। কি করেছেন আপনি আমার সাথে? আমার সবকিছু আগে থেকে আপনি কিভাবে জেনে যান? এমনটা কেন হলো? এটা তো হবার কথা ছিল না। সমাজ কি বলবে, লোকে কি বলবে? ওর কি পরিচয় দিব আমি? কেন করলেন এমনটা? এলিজাবেথ হাঁপিয়ে ওঠে। রিচার্ড কোনরূপ প্রত্যুত্তরের বিপরীতে ওকে নিয়ে বেডে বসালো। গম্ভীর গলায় বলল, লোকে কেন কিছু বলবে? কি বলবে জানেন না আপনি? আমার সাথে সাথে আমার গর্বকেও কলঙ্কিত করেছেন আপনি। এই বাচ্চার কোনো পরিচয় নেই সমাজে, রাখতে চাই না আমি ওকে। এলিজাবেথ ছিটকে গিয়ে বলল বেডে। রিচার্ড বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। বৃদ্ধাঙ্গুল আর তর্জনী দিয়ে চেপে ধরল কণ্ঠনালী। কি বলেছিস তুই, আবার বল। দমে না এলিজাবেথ গঙ্গাতে গঙ্গাতে বলে, রাখবো না আমি এই বাচ্চা। ঠাস করে একটা চড় পড়ল গালে। পরপর বৃষ্টির মতো পড়তেই থাকে। চলে দাগ বসে যায় 5 আঙুলের। তবু এলিজাবেথ বারবার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রাখবো না আমি এই সন্তান, পিতৃ পরিচয়হীন অবৈধ। রিচার্ড ক্ষুধার্ত হিংস্রের মতো গর্জন দিয়ে উঠল, ও আমার সন্তান, আমি ওর বাবা। অবৈধ না সে। আমার আর তোর হালাল বন্ধনে ওর আগমন। এই সমাজের কারোর রাইটস নেই ওর পরিচয় নিয়ে কথা বলার। মানে ও মিস্টার কায়নাত এবং মিসেস কায়নাতের সন্তান। তুই আমার লিগ্যাল ওয়াইফ, আন্ডারস্ট্যান্ড? ওয়াইফ? কক্ষ কাঁপিয়ে চেঁচালো রিচার্ড। হ্যাঁ হ্যাঁ, তুই আমার লিগ্যাল ওয়াইফ। এই রিচার্ড কায়নাতের ওয়াইফ তুই। তোকে কিনে আনিনি আমি। সেই স্বাক্ষর ছিল তোকে হালাল করে আমার করা স্বাক্ষর। এলিজাবেথ ধাক্কা দিয়ে রিচার্ডকে ওর উপর থেকে ফেলে দিল। কি যাতা বলছেন? আমি ওনার... আবার অতর্কিত আক্রমণে কুকড়ে গেল এলিজাবেথ। রিচার্ডের শোকে দেয়ালের সাথে চেপে ধরল। তোর জীবনে আমি একমাত্র পুরুষ ছিলাম, আর আমার জীবনে একমাত্র নারী তুই। কারোর ঠাঁই নেই আমাদের মাঝে। তোর বিয়ে আমার সাথে হয়েছে, শুধুমাত্র আমার সাথে। আমার প্রতিটা ছোঁয়ায় বৈধতা ছিল। তোকে ছোঁয়ার এবং বাচ্চার উপর পূর্ণ ইখতিয়ার রয়েছে আমার। তোরা দুজন শুধু আমার, আর কারোর না। ইউ আর মাই পার্টনার, নাও অ্যান্ড অলওয়েজ, থ্রু এভরি মোমেন্ট, এভরি ব্রেথ, বাউন্ড বিয়ন্ড টাইম, ফরএভার yours. এলিজাবেথ অবিশ্বাস্য নজরে চেয়ে আছে রিচার্ডের দিকে। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে। তাহলে সেদিনের বিয়ে? হাসতে হাসতে দূরে সরে আসলো রিচার্ড। এলিজাবেথের পা সযত্নে বেডে তুলে দিয়ে অরুরুতে মাথা রেখে শুয়ে পড়ল। রিচার্ড কায়নাত এক রহস্যের মরুদ্যান, যেখানে কেউ আজও পৌঁছাতে পারেনি। যেখানে আমি মাত্র 25 মিনিটেই যার প্রতিটা অধ্যায় উল্টে তাকে নিজের বলে মেনে নিয়েছি। অস্থির এক ঝড়ে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে অন্য কারোর হবে? অসম্ভব। তুই আমার ছিলি, আমার আছিস, আমারই থাকবি। আর যদি কেউ তোকে ছিনিয়ে নেওয়ার সাহস করে, তবে তাকে মাটির নিচে চাপা দিতে আমি এক মুহূর্তও দেরি করব না। এলিজাবেথ রিচার্ডের উপর ইচ্ছুক হয়ে ঝুঁকে আছে। চোখগুলো প্রশ্নবিদ্ধ করে রেখেছে রিচার্ডকে। রিচার্ড চোখ উল্টে তাকালো ওর দিকে। গলায় ঝুলে থাকা সেই রিং এর চেইন স্পর্শ করলো আলতো করে। সেদিন তোকে শুধু এই আংটিটা দেইনি, আমার পুরো অস্তিত্ব অর্পণ তোর মাঝে। রিচার্ড বলতে শুরু করলো সেদিনের কথা। রিচার্ড শুরু থেকে জানতো এলিজাবেথের কোথায় আছে। আংটিতে রিচার্ড এমন কিছু লুকিয়ে রেখেছিল যা দিয়ে সহজে এলিজাবেথের লোকেশন ও শরীরের তাপমাত্রা অনুভব করা যেত। তবে রিচার্ড কেন এত কিছু জানার পরেও চুপ ছিল? তার কারণ ছিল তাকবীর।
তাকবীরের সাথে রিচার্ডের পুরনো শত্রুতা ছিল, কিন্তু রিচার্ড কেন তাকবীরকে এত ঘৃণা করতো সেটা তাকবীর নিজেও জানতো না। রিচার্ড ছিল স্বৈরাচারী। এলিজাবেথ তার গণ্ডি পেরিয়ে চলে গিয়েছে এটা রিচার্ড মেনে নিতে পারেনি। তাই তো সুযোগ পেলে সে এলিজাবেথকে কাছে টানেনি, বরং ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে কঠোরভাবে সাহসী বানানোর চেষ্টা করেছে। এলিজাবেথকে দিয়ে সব রহস্য ভেদ করতে চেয়েছিল রিচার্ড, চেয়েছিল জীবনের যোগসূত্র নিজেই বের করুক। রিয়ান হিংস্র হলেও রিয়ান ছিল ভীতু। বিয়ান শুধুমাত্র হ্যাকিং করত, তাকবীরের জন্য কোনো কাজে সাহায্য করত না। সেদিন রাতে যখন বিয়ান কাজী আনতে বেরিয়েছিল, রাস্তায় তার সাথে রিচার্ডের দেখা হয়, আর সেখান থেকেই খেলার গুটি বদলে যায়। সেই উকিল বিয়ের জন্য এসেছিল, সে রিচার্ডেরই পাঠানো লোক ছিল। তুমি চাইলে সেদিনের সকল পেপারস আমি দেখাতে পারি। ওখানে ফেক রেজিস্ট্রি পেপার ছিল। রিয়ানের কাছে এখনো সবকিছু আছে। এলিজাবেথের শরীর কেমন জড় বস্তুর মতো লাগছে, সবকিছু যেন অবাস্তব, কাল্পনিক। তবে বিয়ানের কথা শোনা মাত্র মস্তিষ্কে এক ধাক্কা খেল। ওয়েট, বিয়ানের কাছে আছে মানে? উনি তো মারা গিয়েছে। উচ্চ শব্দে হেসে ফেলল রিচার্ড। হাসির তালে শরীরে কাঁপনে প্রকম্পিত হচ্ছে বেড। এলিজাবেথ চোখ ছোট ছোট করে রিচার্ডের দিকে তাকিয়েছে প্রশ্নবোধক দৃষ্টিতে। রিচার্ড যেন খুব মজার হাস্যরস্য কিছু শুনেছে, এভাবে হাসছে। আমার জন্য যে যার জানের এত বড় রিস্ক নিয়েছে, তার জান এত সহজেই শেষ হয়ে যেতে দিব আমি? রিয়ান বেঁচে আছে, সেভ আছে। তাকবীর যে রিয়ানকে দিয়ে বিয়ানকে মারতে চেয়েছিল, সেটা চেপে গেল রিচার্ড। হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল এলিজাবেথ। রিচার্ডের চোখ মুখ কুঁচকে এলো, গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। এ হাসি নয়, তাচ্ছিল্য। হাসতে হাসতে চোখের কোণে জল জমে উঠল। আপনি কি ভেবেছেন চালাক শুধু আপনি একাই? আমি সবটা জানি শুরু থেকেই। রিচার্ড শক্ত গলায় জানতে চাইল। কি জানো তুমি? আমাদের বিয়ের কথা। ঠান্ডা বিদ্যুৎ ঝরে পড়ল এলিজাবেথের কণ্ঠে। ভালো মানুষ সেদিন সব বলে দিয়েছিল। আপনি দিনের পর দিন আমাকে আধারে রেখেছিলেন, কিন্তু তিনি পারেনি। রিচার্ড অবাক না হয়ে উল্টো বক্র হাসি দিয়ে কাছে গেল এলিজাবেথের। ওর শরীরে হাতের বিচরণ ছেড়ে দিয়ে হিসিয়ে বলে, সবটা জেনেও এতদিন নাটক করে গিয়েছো না? এটা কি ঠিক হলো ওয়াইফি? ছিটকে দূরে সরে গেল এলিজাবেথ। বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, মানি না আমি এই বিয়ে। আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। আপনার সঙ্গে থেকে নিজের জীবন আর কলঙ্কে ডোবাতে চাই না আমি। রিচার্ডের সংযম তখনও নিয়ন্ত্রণে, কণ্ঠে শুধু শীতল কাঠিন্য ঝরে পড়ল। হালাল সঙ্গী আর সঙ্গীর ছোঁয়ায় কলঙ্ক থাকে না রেট, বরং তা সমস্ত কলঙ্ক মুছে দেয়। আপনার মতো একটা অমানুষের জীবন সঙ্গী হয়ে বেঁচে থাকাও যে পাপ। ঠুকরে উঠল এলিজাবেথ। রিচার্ড আজ যেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় নেমেছে। এক ঝটকে এলিজাবেথকে টেনে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল, কণ্ঠে গাঢ় দৃঢ়তা। আমি কোনো মিথ্যার আশ্রয়ে তোকে নিজের করতে চাই না। আমি যেমন তেমন ভাবে ভালোবাসবি আমাকে। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, তুই আমার। এলিজাবেথ রিচার্ডের বুকের উপর দমদম ঘুষি চালাতে থাকে, কাপা কণ্ঠে চিৎকার করে গেল শুধু, আমি ভালোবাসি না আপনাকে, ঘৃণা করি। আপনার জন্যই আমার জীবন আজ ধ্বংসের পথে। রিচার্ডের মুখ বুক থেকে টেনে তুলে চোখে চোখ রাখলো, কণ্ঠ স্থির, ভয়ঙ্কর ভাবে নিচু। কি, তুই ভালোবাসিস না আমাকে? এলিজাবেথের চোখে জেদ, ঠোঁট কপালেও কথায় দৃঢ়তা বেশ। না, বাসি না, ভালোবাসি না, ছেড়ে দিন আমাকে দয়া করে। আমি অনেক দূরে চলে যেতে চাই। রিচার্ড আবারও ছটফটে শরীর নিজের সাথে চেপে ধরল, কণ্ঠ গাঢ়, দাবিদার। তোকে ভালোবাসতে হবে না, তবুও আমার হয়ে থাক। আমার ভাগ্য সম্ভবত তোর সাথেই জুড়ে আছে, তাই তো বারবার ছুটে আসি। পরনারী আসক্ত পুরুষ আমার কাছে মৃত, আর মৃত মানুষের ভাগ্য উপরেই নির্ধারিত হয়। রিচার্ডের ললাট গম্ভীর ভাঁজে সংকুচিত হলো, কণ্ঠ বিস্ময়ের ক্ষোভে কাঁপল। হোয়াট দ্য হেক, পরনারী? এই আল্লাহর বান্দি, এই কি বলছিস তুই? হ্যাভ ইউ লস্ট ইউর ফাকিং কমন সেন্স? তারপর যা হলো তা রিচার্ড একদমই আশা করেনি। এলিজাবেথ হঠাৎ ঝুঁকে রিচার্ডের বুকের মাঝটায় দন্ত বসিয়ে দিল, তীব্র ক্ষোভে জর্জরিত কণ্ঠ। আপনি ছুঁয়েছেন লাউরাকে। রিচার্ড ঠোঁট কামড়ে হাসে। জ্বলছে? ছাড়ুন আমাকে। রিচার্ড ছেড়ে দিল। এলিজাবেথ সোজা হয়ে বসে হাঁপাতে থাকে, বুক ওঠানামা করছে দ্রুত। আমি তোকে দুটি বিশুদ্ধ ওয়াদাবদ্ধ চোখ দিতে পারবো এলিজান, যা তুই ছাড়া অন্য বেগানা নারীর দিকে তাকাবে না। থামলো রিচার্ড, নীল দুটি আঁখি দায়খাতে নামলো, আবারও বলল, প্রকৃত পুরুষ মানুষ হতে ব্যক্তিত্ব লাগে। টাকাওয়ালা পুরুষ তো বাজারে নাচনেওয়ালির সাথেও নাচে। এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে, বুকের গভীরে কোথাও চিনচিনে এক সুখ অনুভূত হলো, অজানা, অনির্বচনীয়। নায়ক সব সময় দুজন নারীর প্রেমে পড়ে, কিন্তু ভিলেন
সে প্রেমে পড়ে শুধু এক নারীর। এলিজাবেথ বিস্মিত কণ্ঠে বলল। দুজন? রিচার্ড মাথা ছেঁকালো। সহধর্মিণী আর জন্মদাত্রী। আপনি ভালোবাসেন না আপনার জন্মদাত্রীকে? রিচার্ড হুট করেই হেসে উঠল। জন্ম দিলেই মা হওয়া যায় না। সে ছিল মা, তবে মা হতে পারেনি। আমি জানতে চাই আপনার পরিবার সম্পর্কে। কোথায় আপনার মা? রিচার্ড ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। বাপ কবরে। ওই মহিলা কবরেও ঠাঁই পায়নি। মানে? হঠাৎ করে রিচার্ড ছটফটিয়ে উঠল। হুড়মুড়িয়ে গিয়ে জড়িয়ে ধরল এলিজাবেথের কোমর। আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, কিন্তু তা নিয়েই মরতে চাই না। আমার জন্ম এমন একজন ঘৃণ্য নারীর গর্ভে, যার নাম উচ্চারণ করতে ঘৃণা হয়। কিন্তু আমি চাই আমার সন্তান যেন এমন ভাগ্য নিয়ে জন্ম না নেয়। তার একটা ভালো মা দরকার, একজন মর্যাদাপূর্ণ যত্নশীল প্রকৃত মা। তাই তোমাকে আমার হতে হবে। তুমি ছাড়া এই চক্র আমি ভাঙতে পারবো না। তুমি ছাড়া এই নরক থেকে আমি আমার রক্তকে মুক্তি দিতে পারবো না। এলিজাবেথের বুকটা ভারী হয়ে উঠল। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের পাটাও কাঁপছে তিরতির করে। নিজের অজান্তেই হাত চলে গেল রিচার্ডের চুলে। আঙুলগুলো জড়িয়ে ধরল গভীর মায়ায়। আমি জানতে চাই আপনার অতীত। বলুন না, কি এমন বেদনা লুকিয়ে রেখেছেন সেখানে? আড়ালে থাকা অতীত আড়ালেই থাকুক রেড। সব অতীত সহনীয় হয় না। তবুও বলুন। রিচার্ডের ঠোঁট কাঁপল। কিছু বলতে যাবে তখনই দরজা ধাক্কা দিয়ে এক নার্স ঢুকে পড়ল। ম্যাম, আপনার। রিচার্ডকে এলিজাবেথের কোলে দেখে হকচকিয়ে থেমে গেল নার্স। জিভ কামড়ে উল্টে ঘুরে গেল। বিরক্তিতে ঠোঁট চেপে উঠে বসলো রিচার্ড। গাল ছেড়ে মুখ ফিরিয়ে ডাকলো। লোকা, লোকা। লুকাস আশেপাশেই ছিল। তড়িঘড়ি ছুটে এলো। নার্সকে দেখে ভুরু কুঁচকে তীব্র স্বরে বলল। কি হয়েছে? রিচার্ড এক নিঃশ্বাসে ঝাঁঝিয়ে ওঠে। এই মুহূর্তে কাজে নিয়ে আসো। খোঁজে দেখো এখানে কে কে এখনো বিয়ে করেনি। সবগুলো রাস্কেলের বিয়ে দিয়ে ছাড়বো আজ। দেড়মোহরের সব টাকা আমি দেবো। নিজেদের নেই বলে এরা অন্যদের প্রাইভেসি বোঝে না। নার্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু কিছু অদ্ভুত প্রাণী আছে পৃথিবীতে, যাদের বুদ্ধি হাঁটুতে থাকে। তেমনি এই আর এক বিরল প্রাণী এই নার্স। ভয় পেয়েও সাহস করে জবাব দিল। স্যার, এটা তো হাসপাতাল, এখানে প্রাইভেসি। রিচার্ড তেলে বেগুনে জ্বলে ওঠে। স্বামী স্ত্রীর যেখানে দরকার সেখানেই প্রাইভেসি। তারা কোনো বাধা মানে না। কিন্তু এটা তো। লুকাস, একে আমার চোখের সামনে থেকে সরাও। মেরে ফেলবো কিন্তু। লুকাস ঝটপট নার্সের হাত টেনে বলল। এই মেয়ে, চলো চলো, বেশি কথা বলো না। বিয়ে করলেই বুঝবে মুড যখন তখন যেখানে সেখানে চলে আসে। লুকাস মেয়েটার হাত টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলল। শোনো মেয়ে, ওরা স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মুডের সঙ্গে হসপিটাল যায় না। শুরু হয়ে যায় যেখানে সেখানে, যখন তখন, যেভাবে ইচ্ছে সেভাবে। মেয়েটা একগাল বিস্ময়ে বলে। ও আচ্ছা। লুকাস মাথা নেড়ে গম্ভীর স্বরে বলল। এসব এখন বুঝবে না। আগে বিয়ে করো, তারপর বুঝবে সেই স্বাদ। বোঝার জন্য বিয়ে করতে হবে? কি স্বাদ? ওই যে বললাম, বিয়ে করো, না হয় বুঝতে পারবে না। মেয়েটা মাথা চুলকাতে চুলকাতে মলিন স্বরে বলে। কিন্তু মা তো বলে আমাকে নাকি কেউ বিয়ে করবে না, কারণ আমার মাথার একটা তারের সমস্যা আছে। আপনি করবেন আমাকে বিয়ে? তারপর না হয় ধীরে সুস্থে দেখিয়ে শুনিয়ে সব বুঝিয়ে দেবেন। লুকাস থমকে গেল। চোখ কপালে উঠে গেল তার। হপ মেয়ে, যাব বাবা, আমি তোমাকে অ্যাডভাইস দিলাম আর তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। এজন্যই মানুষের ভালো করতে নেই, খাইতে দিলে সইতে চায়। ছি, এসব কি বলছেন আপনি? আমি কেন আপনার সর্বনাশ করতে যাব? তাকবীর কেবিনে ঢুকতেই দেখলো এলিজাবেথ নিশ্চুপ বসে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ, দৃষ্টি ফাঁকা, লাল ঘন রেশমি চুল এলোমেলো, তবু তাতে একটা সাজানো সৌন্দর্য লেগে আছে। আঁকাবাঁকা করে বেনুনি করা। তাকবীর গলা খাকারি দিয়ে ভেতরে গেল। ফিলিং বেটার? এলিজাবেথ নিঃশব্দে মাথা নাড়ল। কোনো অভিব্যক্তি নেই মুখে। তাকবীর হেসে মিষ্টির প্যাকেট স্ট্রেচারের পাশে রাখলো। তারপর একটা মিষ্টি তুলে ধরলো ওর সামনে। হা করো। এলিজাবেথ হঠাৎ অবাক দৃষ্টিতে তাকাতেই দেরি না করে তাকবীর মিষ্টিটা সরাসরি ওর মুখে পুরে দিল। এরপর নিচে একটা মুখে দিয়ে নিল। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল। এমন চুপচাপ কেন? খাও, কত খুশির দিন আজ। এলিজাবেথের গা গলিয়ে ওঠে, তবু কষ্ট করে মিষ্টিটা গিলে নিল। কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ তাকবীরের পাঞ্জাবির দিকে চোখ পড়তেই থমকে গেল। আপনার পাঞ্জাবিতে রক্ত আসলো কোথা থেকে? তাকবীর শুষ্ক ঢোক গেলে দ্রুত হাসলো। এক গাল হেসে গলা গভীর করে বলল। আরে আর বলো না, আসার পথে একটা বাচ্চা হুট করে গাড়ির সামনে পড়ে গেল। বেশ কয়েক জায়গায় কেটে গিয়েছিল ওর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়তো লেগে গিয়েছে। এলিজাবেথ চোখ সরু করলো। ওর দৃষ্টিতে স্পষ্ট সন্দেহ। কথাটা সে বিশ্বাস করেনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় প্রশ্ন করলো।
আপনি কোথায় গিয়েছিলেন? তাকবীর গভীর শ্বাস নিল। কয়েক সেকেন্ডের বাদে শান্ত কণ্ঠে বলল, পদত্যাগ পত্র জমা দিতে। এলিজাবেথ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাথা নুয়ে ফেলল। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তাকবীর শুনল না। তার হাবভাব স্পষ্ট ব্যস্ততা, যেন সময় নেই একদমই। এলিজাবেথকে তাড়া দিয়ে বলল, সব কথা পরে শোনা হবে, তুমি রেডি হয়ে নাও, তোমার চাচা আসছে তোমাকে নিতে। কাল থানায় যাওয়ার আগে আমি দেখা করে যাব, কেমন? এর মধ্যে কোনো সমস্যা হলে জানিও। এক শ্বাসে বলে। দেরি না করে দ্রুত বেরিয়ে গেল তাকবীর। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে রইল দরজার দিকে। কিছুই বুঝে উঠতে পারছে না, হঠাৎ কিসের এত ব্যস্ততা। বিকেল গড়িয়ে গেলেও সূর্যের উত্তাপ কমেনি একটু। চারপাশ চলছে আগুনের মতো। তার উপর যদি হয় বেলা ফুরানো যানজট, তবে তার উপভোগের শেষ নেই। লারা একটু বাইক নিয়ে বের হয়েছিল, কিন্তু মালিবাগ পৌঁছাতেই আটকে গেল গলদঘর্ম শহরের থমকে থাকা স্রোতে। সামনে সম্ভবত কোনো ঝামেলা বেঁধেছে। পুলিশের কড়া নজরদারি চলছে। কয়েকজনকে আটকেও রাখা হয়েছে। গরমে অতিষ্ঠ লারা ক্লান্ত হাতে চুল ছেড়ে দিয়ে গভীর শ্বাস নিল। বাংলাদেশের আবহাওয়ার সাথে লারার শরীর এখনো মানিয়ে নিতে পারেনি। ঘামে ভিজে যাচ্ছে একেবারেই। হঠাৎ চোখ আটকালো সামনে। প্রেম বাইক থেকে নেমে কনস্টেবলদের সঙ্গে কথা বলছে। এক মুহূর্তে লারার ভেতরটা কেঁপে উঠল। অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল তলপেটে, যেন পুরনো স্মৃতির এক ঝলক ছুঁয়ে গেল ওর মাঝে। আর এক মুহূর্ত কষ্ট না করে দ্রুত বাইক ঘুরিয়ে রাস্তার অন্য পাশে চলে গেল লারা, যেন প্রেমের চোখে না পড়ে এড়িয়ে যেতে পারে প্রেমকে। লারার চোখ না চাইতেও বারবার দূরপ্রান্তে দাঁড়িয়ে থাকা প্রেমের উপর চলে যাচ্ছে। প্রতিবারই চাইলেই হোক বা না হোক, মনে ঝলসে উঠছে পাহাড়ের সে অবাঞ্ছিত অপ্রত্যাশিত কিছু মুহূর্ত। স্মৃতির সেই তীক্ষ্ণ ফলা বুকের ভেতর এখনো বিচ্ছে, আর নিজের উপরই রাগে দগদগে হয়ে উঠছে লারা। কেন এখন এসব মনে পড়ছে? কেন এখনো ওই এক মুহূর্তের মুখোমুখি হতে ভয় পাচ্ছে লারায়? ফ্ল্যাশব্যাক। প্রেম আর লারা দুজনে এক কোয়ালিটির, একদম বদ। নরম মূর্তির পেছনে ধাওয়া করলেও শেষমেশ নিজেদের বন প্রকৃতিটাই জিতে যায়। সেদিন পাহাড়ে চড়ে বসে দুজন কিছুক্ষণ দুঃখ বিলাস করে, শেষে দুঃখ বিদায়ের উল্লাসে মাতাল হয়ে উঠেছিল একসঙ্গে। প্রেম কোনোভাবে কয়েকটা ওয়াইনের বোতল জোগাড় করেছিল। প্রথমে ছোট ছোট চুমুক, তারপর কাচের বোতল একসময় ঠোঁটের গর্তে নেমে গেল একেবারে। মধ্যরাত গড়িয়ে গেলে নিয়ন্ত্রণেও গলে পড়ল আঙুলের ফাঁক দিয়ে। দুজনেই ছিটকে গেল সংযমের সীমানার বাইরে। লারা ঢলতে ঢলতে প্রেমের কাঁধে মাথা ফেলে দেয়। শরীরটা বেশ ভারী হয়ে এসেছে। প্রেমের গলা শুকিয়ে আসে, ধীরে ধীরে তৃষ্ণান্ত হয় আরেক রকম উত্তাপে। লারা, ক্যান আই কিস ইউ? লারা চোখ খুলে তাকালো প্রেমের দিকে। পরক্ষণেই নতদৃষ্টি নিবিষ্ট করলো তৎক্ষণাৎ। নতদৃষ্টির নীরব সম্মতিতে ঠোঁট কামড়ে হাসলো প্রেম। পরক্ষণেই চোখে জ্বলে ওঠে অন্ধকার ক্ষুধা। তবে সেটা মোটেও ভালোবাসা নাই, ছিল শুধু দখলের নেশা। প্রেম ঠোঁট কামড়ে তুলে আনলো এক বিকৃত হাসি। এক পলকের মধ্যে লারাকে উপর করে ছুঁড়ে ফেললো তুষে ভেজা ঘাসে। এক গ্রাস হয়ে নেতিয়ে পড়েছে শরীর। পাহাড়ের নিচে আসা বন্য শিয়ালের হাঁক আর ডাকের সাথে প্রতিধ্বনি দিল তাদের ঘন নিঃশ্বাসের ঝাপটা। উন্মত্ত নেশা ছড়িয়ে পড়েছে চারপাশে। কোনো মদ বা কোনো বিষ ও এতটা গভীর হতে পারে না। আপনার হেলমেট কোথায়? কনস্টেবলের কথা শুনে ভাবনাধারা ছিন্ন হয়ে গেল। লারা মোটেও কারোর কড়া কথা শুনে অভ্যস্ত নয়। কাঠকঠিন গলায় বলল, হেলমেট আনতে ভুলে গেছি। এখন কি, কত টাকা দিতে হবে সরাসরি বলে কিসপা খতম করুন, সময় নেই। মানে আপনাকে দেখে তো বড়লোক মনে হচ্ছে। 5 টাকা লাগবে না, আপনার মন লাগবে ম্যাম। সেটা দিলেই সারা জীবন হেলমেট লাইসেন্স ছাড়া বাইক চালাতে পারবেন। পেছন থেকে পরিচিত স্বর ভেসে এলো। কনস্টেবল ভয়ে শিউরে ওঠে। লারা চিবুক শক্ত করে নেয়। প্রেমের ইশারায় কনস্টেবল স্থান ত্যাগ করলো সঙ্গে সঙ্গে। শালা, রাস্তাঘাটেও তোর বাদরামি? প্রেম হেসে লারার বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। উফ বেবি, কুল ডাউন। বাদরামি তো রাস্তাঘাটেই করতে হয়, প্রাইভেট জায়গায় গেলে তো না জানি আবার কি থেকে কি হয়ে যায়। লারা শক্ত চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি থেকে কি? সজ্ঞানে থাকলে তোকে কাছে আসতে দেওয়া তো দূর, আমার 30 সীমানায়ও আসতে দিতাম না। প্রেম চাপা হেসে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, কথায় আছে না, খাওয়া শেষ, খোদা হাফেজ, সোনার বাংলাদেশ। তোমরা মেয়ে জাতো ঠিক তেমনই। লারা একপাশে মাথা কাত করে ম্লান হেসে বলল, এই তো বেটা, লাইনে এসেছিস। তবে কি জানিস, খাবার যদি মজা হয় তাহলে পেটে ঢুকে গেলেও মুখে স্বাদ থেকে থাকে কিছুক্ষণ। আফসোস, তোকে এখন আমার দেখতেও ইচ্ছে হয় না। দেখলেই বারবার মনে পড়ে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি কথা। প্রেম বিস্ফোরিত চোখে চেয়ে রইল। মানে এটুকুই। লারা গা
ঝাঁকিয়ে হেসে সরাসরি আঙুল তুলে দেখিয়ে দিল। ইজ্জতে লাগলো দমল না প্রেম, বরং উল্টে লারাকে অস্বস্তিতে ফেলে দিল। তাহলে কান্না করেছিলে কেন? আবারও মেজাজ চটে গেল লারার। শালা অসভ্য, তোকে কে সরকারি চাকরি দিয়েছে রে নষ্ট পুরুষ? রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করছিস? প্রেম আশপাশ তাকিয়ে একগাল হেসে লারার দিকে ঝুঁকে বলল। আর তুমি আমার নষ্ট হওয়ার মূল মন্ত্র। জ্যাম ছেড়ে দিল গাড়ি ছুটতে শুরু করে। লারা প্রেমের হাঁটু বরাবর পা দিয়ে এক লাথি মেরে সামনে এগিয়ে গেল। চিরচেনা চিত্তে এগিয়ে যাচ্ছিল সে, তবে আবদ কি এত সহজে পিছু হটে? আবারও তেড়ে এলো প্রেমের কণ্ঠস্বর। লারা জানস, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একা কিভাবে থাকবো? লারা প্রেমের দিকে তাকালো। ওর বাইকের সমান তালে চলছে প্রেমের বাইক। চাপা গলায় বলল, তুমি তো একা না বেবি, দুই কাঁধের দুটো ফেরেস্তা, সাথে আরেকটা শৈতান, আর তুমি মিলিয়ে তোমরা চারজন তো আছোই। এবার সুন্দর করে সংসার করো, আমার পিছু ছাড় ভাই দয়া করে। ঠোঁট কামড়ে হাসলো প্রেম। লারা স্পিড বাড়িয়ে ওকে ছাড়িয়ে গেল। প্রেমও স্পিড মিটারে কাঁপন ধরালো। জ্যাকেটের ভেতর থেকে একটা আংটির বক্স বের করলো। এক হাত গিয়ারে চেপে ধরে অপর হাতে আংটির বক্সটা খুলে লারার দিকে বাড়িয়ে দিয়ে গলা ছেড়ে বলতে থাকে, লারা জানস প্লিজ মেরি মি। তুমি বসতে বললে বসবো, দাঁড়াতে বললে দাঁড়াবো, শুতে বললে তোমাকে নিয়ে শুয়ে পড়বো, মাঝরাতে বাইক রাইডে বের হব, রান্না করে খাওয়াবো, যা বলবে তাই করব, শুধু রোমান্সের সাথে থামতে বলা ছাড়া। লারা বিরক্ত হয়ে প্রেমের দিকে তাকালো। আংটির দিকে না তাকিয়ে তুচ্ছ করে বলল, তোকে বলা লাগবে না। রকে গেল প্রেম। বেবি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। লারা হেসে উঠল। এটাই বাস্তবতা, আই হেট ইউ। প্রেম আরো গতি বাড়িয়ে লারার সমান্তালে ছুটে যাচ্ছে। পেছন থেকে গলা ফাটিয়ে বলছে, জান প্লিজ ছেড়ে দাও না, দরকার হলে আমি ইন্ডিয়া হারবালের স্বর্ণপন্ন হব, থাইল্যান্ড থেকে অপারেশন করিয়ে আনবো, চাকরি থেকে 6 মাসের ছুটি নিয়ে শুধু প্র্যাকটিসই করব। তাও প্লিজ এভাবে কাদা ছুড়ো না, জনগণ জানলে মুখ দেখাতে পারবো না। লারা একই তালে সামনে ছুটতে ছুটতে গলা ছেড়ে বলে, জনগণ জানলেও কিচ্ছু হবে না, যেই হালত দেখলাম, টুনটুনি চোদ দেখলেও তুরটা নিবে না, মায়া করে রেখে যাবে। মুহূর্তের মধ্যে লারা বুলু বাইকটা ভিড়ে মিলিয়ে গেল। প্রেম ওখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। একবার নিচের দিকে তাকায় তো একবার আকাশের দিকে। তার তো নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস, খুবই কনফিডেন্ট। তবে সমস্যাটা আসলে কার? আজ বহুদিন পর বাগান বাড়িতে পা রাখলো রিচার্ড। গাড়ি থেকে নেমে সরাসরি চলে গেল বেসমেন্টের পেছনে, সে অভিশপ্ত জায়গায় যেখানে তথ্যমন্ত্রী আনিসুল হককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজ আবার নতুন কবর খোঁড়া হচ্ছে সেখানে। পাশে পড়া আছে একটি বাঁধা বস্তা, ভেতরে ছটফট করছে কেউ। নিশ্চিদ্র নিরাপত্তা ছড়িয়ে আছে চারপাশে, শুধু কোদাল আর হাতুড়ির ভারী শব্দ, আর বস্তার ভেতর থেকে ভেসে আসা দমচাপা গোমানি ভেদ করে যাচ্ছে ঘন গুমট বাতাসকে। 3 হাত গর্ত সম্পন্ন হতেই রিচার্ডের ইশারায় বস্তাবন্দি লোকটিকে ঠেলে ফেলা হলো সে অন্ধকার কবরে। মাটি চাপা পড়তে না পড়তেই তার গোঙানি স্তব্ধ হয়ে গেল। আরেকটি প্রাণ নির্বাক হয়ে বিলীন হলো ধুলোয়। রিচার্ড নিস্পৃহ দৃষ্টিতে পুরোটা দেখলো। ঠোঁটের কোণে ধরা সিগারেট শেষ হলে অবশিষ্ট অংশ কবরের উপর ছুড়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বেসমেন্টের দিকে হাঁটা দিল। এটাই সেই লোক যে সেদিন সেন্ট মার্টিনে এলিজাবেথকে অকথ্য কথা বলেছিল। রিচার্ড সেদিন মেরে আধমারা করে ফেললেও প্রাণ নিতে পারেনি এলিজাবেথের জন্য। কিন্তু আজ আর কোনো ছাড় নেই। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা বেসমেন্টের গোল খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসা লাইটের লালচে আলোর নিচে কাদেরের ছেলে কায়েস সরকারকে হাতচাপা শক্ত শেকলে বেঁধে রাখা হয়েছে। ধাতব টেবিলে লোকাস ভারী অস্ত্রের বাক্স একে একে এনে ফেলছে, আর নেশো ঠান্ডা হাতে বাক্সগুলো থেকে রিচার্ডের পছন্দের অস্ত্রগুলো একে একে টেবিলে রাখছে। ধারালো ব্লেড, শিকল, লোহার হাতুড়ি। রিচার্ড ধীরে ধীরে গায়ের সব পোশাক খুলতে লাগলো। আজ শিকারের সামনে তার রক্তপিপাসু রূপ উদ্ঘাটিত হতে চলেছে। রিচার্ডের শরীরের উপরের অংশে আর একটা সুতো থাকলো না। শরীরের ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত, ফলস্বরূপ প্রতীয়মান হয় সুদীর পেশি টান টান হয়ে শক্তির এক জীবন্ত ভাস্কর্য, পেশি টান টান হয়ে শক্তির এক জীবন্ত ভাস্কর্যে দাঁড়িয়ে আছে। খাঁচার ভেতর থেকে আসা লালচে আলো ওর গায়ের উপর পড়ে এমন ভাবে প্রতিফলিত হচ্ছে যেন ও নিজেই এক দানবীয় সূর্যের শিখা হয়ে উঠেছে। কায়েসের ভয়াল চোখের প্রকম্পিত পাপড়ি জোড়ার দিকে চেয়ে ঠোঁটের কোণায় বিকৃত হাসি ঝুলিয়ে সামনে এগিয়ে গেল রিচার্ড, চোখের গভীরে নির্মম উন্মাদনা সমেত। কায়েসের আতঙ্কিত চোখ রিচার্ডের ভয়ঙ্কর সৌন্দর্যের দিকে স্থির হয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে থাকা জ্বলন্ত বিভীষিকা দেখে। অনেক সময় বাবা মায়ের পাপের মাসুল সন্তানকে দিতে হয়।
এই যেমন ধর, তুই আর আমি দুইটা অভিশপ্ত উত্তরাধিকার। নীরেদ বরফ গলা ঠান্ডা গলায় বলে রিচার্ড ক্যাশের ঠোঁটের মাংস বিদীর্ণ করে ঢুকে থাকা স্টেপলারের পিনগুলোর দিকে হাত বাড়ায়। কোনো কস্টেপ কিংবা কোনো দড়ির আটোসাটো শৃঙ্খল ছায়া, শুধু হাড় গিলে ধাতব কাটার অংশ ঠোঁটের এক একটা তন্তুর মধ্যে গেঁথে পিন আপ রাখা হয়েছিল ক্যাশের পুরো ঠোঁট। রিচার্ডের আঙুলের ডগা ধীরে ধীরে পিনের মাথায় চেপে ধরে ধরে এক ধাক্কায় উল্টো টানে বের করতে থাকে পিনগুলো মাংসের অন্তরাল থেকে। প্রত্যেকটা টানেই মাংস ফেটে পিনের সাথে উঠে আসে রক্তে ভেজা মাংসের দলা। পিচ্ছিল লাল স্রোত ছিটকে গিয়ে আছড়ে পড়ে রিচার্ডের সুবিস্তৃত শক্তপোক্ত সুটম বুকে। রক্তের গরম ফোঁটাগুলো বাতাসে ঝরে পড়ে। কায়েসের দেহ ধাক্কায় ধাক্কায় কেঁপে উঠছে। দম বন্ধ হয়ে আসে, তবুও মুখ খুলে চিৎকার দেওয়ারও উপায় নেই, কারণ ঠোঁটের চামড়া ছিঁড়ে গেলে সেটাও সম্ভব হবে না। দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণের ফলে শরীরে অবশিষ্ট আর কোনো শক্তি নেই, শিথিল হয়ে আছে ধীরে ধীরে। এখনো অর্ধ ঠোঁটে আচ্ছাদিত হয়ে আছে ধাতব ব্লেডের ন্যায় ধারালো তীরের ফলার মতো সরু অংশ। আক্রোশের সাথে টেনে খুবলে খুবলে বের করে আনার জন্য চামড়া নিচে লুকিয়ে থাকা লাল কাঁচা শিরাগুলো প্রকাশ্যে চলে আসে। ছিন্ন ভিন্ন হয়ে রক্ত ঝরতে থাকে। থুতনির নিচ দিয়ে এক একটা গাঢ় লাল ফোঁটা মেঝেতে পড়ার আগে বাতাসে পাক খায়। চারপাশে রক্ত ছড়া ছপছপ শব্দ আর শ্বাসরুদ্ধকর গন্ধ। তাজা রক্তের উষ্ণতা ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথে রিচার্ডের চোখে হালকা উন্মাদনার ছায়া খেলে যায়। ন্যাশো লুকাস নিঃশব্দে দেখে যাচ্ছে চক্ষুর সামনে হতে থাকা নৃশংস অপ্রতিকার দৃশ্য নির্বিঘ্নে। চেঁচাতে পারে না কায়েস, ওর শরীর শুধু গলাকাটা মুরগির মতো ছটফট করছে, থরথর করে কাঁপছে। রিচার্ড অতি সাবধান ও ধৈর্যের সহিত সকল পিনগুলো ঠোঁট থেকে বের করলো। অতঃপর উঠে সোজা হয়ে দুপাশে ক্লান্ত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে নিল। কায়েসের ঠোঁটের অগ্রভাগে খোদাইকৃত পিনের ছোট ছোট গর্ত থেকে ঝর্ণার প্রবাতের মতো অঝরে গাঢ় খয়েরি রঙের তরল ঝরছে। রিচার্ড শরীর টানা দিয়ে আবারও ঝুঁকলো চাপা গলায় ফিসফিসি আটতে করতে থাকা কায়েসের উপর। অসহায়ের মতো গঙ্গানির শব্দ করছে কায়েস। চমৎকার হাসি দিল রিচার্ড। সেই হাসিতে ছিল পৈশাচিক উৎফুল্লতা। রিচার্ডের চোখে প্রতিহিংসার দাবানল, শুধু বিস্ফোরণের অপেক্ষা। ছিন্ন ভিন্ন ধ্বংস স্পৃহা গ্রাস করে নিয়েছে ওর ভেতরের নরখাদককে। অবিশ্রান্ত প্রতিশোধ স্পৃহা মূলক প্রথম থাবা পড়ল চোয়ালে। তাই পরিকল্পনা অনুযায়ী তীব্র চাপ প্রয়োগের মাধ্যমে কায়েসের চোয়াল ফাঁক করে মুঠো জিপ টেনে ধরল রিচার্ড। রণক্ষেত্রের গর্জনে কেঁপে উঠল তামাশাচ্ছন্ন বেসমেন্ট। আমি নিজের হাতে খেতে পারতাম না। 22 বছর ধরে আমাকে কেউ খাইয়ে দেয় না। আমি কেবল শূন্যতা গিলি, পেট ভরে না আমার। গর্জনের সাথে সাথে প্রবল প্রতিঘাতের মাধ্যমে তীব্র টানে ছিঁড়ে নিয়ে আসল কায়েসের জিহ্বা। রক্তের ঝাপটা গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। আকাশ কাঁপানো নরক যন্ত্রণা দায়ক আর্তনাতে ফেটে পড়ল কায়েস। মুখ গহ্বরে অন্তরালে স্থিত থাকা আল্লাহ জিহ্বা এসে পড়ে রিচার্ডের বেল্টে। হাত পা ছুড়াছুড়ি করে গঙ্গাতে থাকে কায়েস। ছাদ থেকে ভরা বালতি উল্টো করে ঢেলে দিয়ে যেভাবে পানি পড়ে সেভাবে রক্তে প্রবাহিত হচ্ছে কায়েসের মুখ গহ্বর থেকে। সেই সাথে রিচার্ডের বুক থেকে ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তগঙ্গা স্রোত ঢাল বেয়ে নামছে নিচে। লুকাস আর ন্যাশো স্তম্ভিত দাঁড়িয়ে শূন্য চোখে নিরীক্ষণ করছে সবটা। হাত ছেড়ে রক্ত ফেলে দিয়ে রিচার্ড আবারও ঝুঁকলো কায়েসের ওপর। এতক্ষণে কায়েসের চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসে। ওর শরীর আর নড়ছে না তেমন। ঠোঁট গোল করে শীষ বাজাতে শুরু করলো রিচার্ড। আলগোছে হাত রাখলো কায়েসের চোখে। এখনো শীতল স্পর্শে কায়েসের বুকের খাঁচায় বন্দি হৃৎপিণ্ড যেন রক্তাব দাবানলে জ্বলে উঠেছে বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে থাকা কোনো অগ্নিবোমার মতো। শিরায় শিরায় ছুটে চলে প্রবল ভূমিকম্প। দেহের প্রতিটি কোণা যেন ভেঙে চুরমার হয়ে যাবার প্রতীক্ষায় কাঁপছে, ফাটছে, বিদীর্ণ হচ্ছে। আমি আশীর্বাদ হয়ে নেমেছিলাম বাবা মায়ের কোলে, আর এখন সমাজের চোখে আমি এক অভিশপ্ত দগদগে ক্ষত। এই বলে সর্দপণে বুড়ো আঙুল ঢুকিয়ে দিল চোখের ভেতর। কান নিষ্কোণ দিয়ে অশ্রুর পরিবর্তে এবার গলিত মনির কালো তরল ছুঁয়ে পড়তে থাকে। শ্বাসরুদ্ধকর ভীতিতে খেকিয়ে ওঠে কায়েস। খামচে তুলল ধীরে ধীরে চাপ বৃদ্ধি করতে থাকা রিচার্ডের হাতে। কায়েসের নখের আঁচড়ে চামড়া ছিঁড়ে যাওয়ার চিটচিট শব্দ হয়। ফোটা ফোটা রক্ত ঝরে পড়লেও গতি থামায় না। অর্ধ আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি ইতিমধ্যে। অসাড় হয়ে আসলো সমস্ত শরীর। শরীরে প্রাণ থাকলেও তা ছুটে পালাতে চাচ্ছে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে রিচার্ড তাও হতে দিচ্ছে না। তিলে তিলে নিঃশ্বাস করছে। চোখ গহ্বরের ভিতর থেকে আঙুল বের করে নিয়ে টিস্যু দিয়ে মুখে নিল রিচার্ড। অতবার হাত তুলে নিল ধারালো একটা ব্লেড। এতক্ষণে নিচে লুটিয়ে পড়েছে কায়েসের নিথর দেহ। নড়ছে না, তবে শ্বাস প্রশ্বাস চলছে। রিচার্ড হাঁটু গেড়ে বসলো। মৃত্যুর পূর্বের কর্কশ নিঃশ্বাসে রীতি টানতে শুরু করলো মৃত্যুঞ্জয়ের সংকল্প। ধারালো ব্লেড দিয়ে চোখ বুজে ফুসাতে থাকে মুখে।
ব্লেডের নির্মম ফুটফুট শব্দ আর মাংস চিড়ে যাওয়ার করুণ শব্দ নিস্তব্ধতায় আঘাত হানে। ফলাফলা হয়ে যায় কায়েসের সমস্ত মুখমণ্ডল। মাটিতে রক্তের পিচ্ছিল গন্ধ, কণ্ঠচাপা গভীর ঘড়ঘড়ানি দিয়ে রক্তাক্ত শরীরটা 3 বার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। আর্তনাতে চাপা বাতাসের সাথে বিলীন হয়ে গেল প্রাণ পাখি। রিচার্ড হাত বাড়াতে লুকাসের হাতে বড়সড় একটা চাপাতি গুজে দিল। রক্তের স্রোতে ওর নীল চোখ জোড়া ডুবে গেছে, আর কিছুই দেখা যায় না। চোখে শুধু খুনের পিপাসা। চুলগুলো চ্যাটচ্যাট করছে ঘন জামার বাঁধা রক্তে। রিচার্ড সোজা হয়ে দাঁড়ালো। নেশোকে এক চোখে ইশারা করতেই সে ট্যাপ থেকে কায়েসের সমস্ত কূটনৈতিক কারসাজির ফিরিস্তি গড়গড় করে বলে যেতে লাগলো। রক্তমাখা চাপাতিটা এক মুহূর্তের জন্য থামল না। বাক্য শেষ হতেই প্রথম কোপ পড়ল হাঁটুতে। এক নিমেষেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দ্বিতীয় কোপ পড়ল কোমরে। অস্থির মোচা ছিন্ন ভিন্ন। তৃতীয় কোপে গলা প্রায় ছিঁড়ে গেল। শরীর কাঁপিয়ে উঠে নিস্তেজ হয়ে গেল মাংসপিণ্ড। শেষ কোপে মাথা দুভাগ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। হাটের পিঠ দিয়ে চোখের রক্ত মুছে নেশুর সামনে গিয়ে দাঁড়ালো, কড়া গলায় বলল, এবার ভিডিওটা কাদেরের কাছে পাঠিয়ে দাও। ছেলের জানাজা পড়তে নিশ্চয়ই দেশে আসবে, ছোটাছুটি করতে ইচ্ছে করছে না। আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। কতক্ষণ হয়ে গেছে জানে না। হাত নিষ্পিস করছে, বারবার পেটে স্পর্শ করেও সরিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিবারই সে স্পর্শে ভেতরটা কেঁপে উঠছে। বিদ্যুৎ স্পষ্ট এক শিহরণ ছড়িয়ে পড়ছে প্রতিটি স্নায়ুতে। এ কেমন অনুভূতি! তার গর্ভে একটা প্রাণ, এক ক্ষুদ্র সত্তা ধীরে ধীরে বেড়ে উঠছে তার মধ্যে। সে মা হবে। ছোট ছোট হাত তাকে জড়িয়ে ধরবে। কচি কণ্ঠে কেউ একদিন মা বলে ডাকবে। বুকের গভীরে এক স্রোতময় প্রশান্তির ঢেউ আশ্রে পড়ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওকে এক অনাবিষ্কৃত অনুভূতির জগতে। কাপা কাপা হাতে এলিজাবেথ পেটে স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে কান্না ফেটে এলো হুড়মুড়িয়ে অসংযত ভাবে। এটা খুশির কান্না। মাতৃত্ব কি এটাই অপার, এতটাই স্নিগ্ধ, এতটাই গভীর? এলিজাবেথ আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে লাগলো। এবার আর হাত সরেনি পেট থেকে। শরীরে এখনো কোনো পরিবর্তন আসেনি, তবুও ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। গলার কাছে যেন কেমন একটা দলা পাকিয়ে উঠেছে। ফিসফিস করে বলল, সোনা, তুই আসছিস? ওই স্বার্থপর লোকটার অংশ তুই? একটা গভীর শ্বাস নিল। মায়ের কথায় কষ্ট পেও না সোনা। তুমি পবিত্র, তুমি স্নিগ্ধ, অবৈধ নও তুমি। মায়ের মাথা ঠিক ছিল না। পেটে হাত রেখেই ধপ করে বসে পড়ল এলিজাবেথ। শ্বাস কেমন জানি ভারী হয়ে আসছে। একাই কথা বলতে লাগলো। তুমি মাম্মার আর পাপার জীবনের আলো হয়ে আসছো। তুমি তোমার পাপার খুব শখের। সেই শক্ত কাঠিন্যময় মানুষটার চোখে তোমার জন্য যে অস্থিরতা, যে শিহরণ, আমি তো দেখেছি, অনুভব করেছি। রিচার্ডের কথা মনে হতেই বুক ভারী হয়ে উঠল এলিজাবেথের। গলার স্বর গাঢ় হয়ে এলো। এবার শুধু নিজের সন্তানকেই নয়, নিজেকেও বোঝাচ্ছে। তুমি কিন্তু প্রিন্সেস হয়ে আসবে, কেমন? পাপার প্রিন্সেস। আমার শক্তির দরকার সোনা। তুমি মাম্মার শক্তি হয়ে এসো। আমাদের যে অনেক কাজ, পাপাকে ঠিক পথে আনতে হবে। তো আমরা একসাথে অনেক সুন্দর একটা পরিবার করব, কেমন? জানি একটু কষ্ট হবে, কিন্তু আমাদের পারতেই হবে। বুক ধড়ফড় করে উঠল। শ্বাস ভারী হয়ে এলিজাবেথ হাঁপিয়ে উঠল, তবু থামল না। মানুষটা হোক না খারাপ, তবুও তো সে আমাদের। জানি না তার অতীত কতটা কালো, কতটা ভয়ঙ্কর, কিন্তু আমরা তো আলোর দুনিয়া থেকে এসেছি। শক্তিকে শক্তি দিয়ে হারানো যায় না সোনা। যাদের কঠোরতায় বদলানো যায় না, তাদের কোমলতায় গ্রাস করতে হয়। আর সেই যুদ্ধ জিততে তোমাকে আমার খুব দরকার। মা একটা ভয়ঙ্কর লড়াইয়ে নামতে চলেছে, তুমি জলদি আসো। থেমে আমরা সারাক্ষণ পাপার কাঁধে উঠে বসে থাকবো। পাপাকে কারোর সাথে মারামারি করতে দিব না। পাপাকে কেউ মারতে আসলে ঢিসুম ঢিসুম করে তার নাক ফাটিয়ে দিব, কেমন? অকস্মাৎ এলিজাবেথের চিবুক শক্ত হয়ে উঠল। রিচার্ডের বারবার ছেলে চাই বলার কথাগুলোর মাথায় ঝাঁপিয়ে পড়ছে। তুমি মেয়ে, ওকে? পাপাকে এবার হারানোর সময় হয়ে গেছে। যদি পুত্র সন্তান এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের আলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এলিজাবেথ। ইকবাল সাহেব একটু আগে এসে দুধ দিয়ে গিয়েছিল। ও চুপচাপ খেয়ে খাটের কোণে গিয়ে বসে রইল, মানে হাজারো প্রশ্নের ঝড়। হঠাৎ হাত শক্ত করে পেট চেপে ধরল। উনি আমাদের আর কখনো ছেড়ে যাবেন না তো, প্রতিবারের মতো? ভাবতে বুক ভারী হয়ে এলো। আর ভাবতে পারলো না এলিজাবেথ। আলো নিভিয়ে শুয়ে পড়ল। কাল যে আর একটা অগ্নি পরীক্ষা। কক্ষের আলো নিভে যেতেই জানালার বাইরে থেকে একটা ছায়া এসে মেঝেতে পড়ল।
খোদার কসম কখনো ছেড়ে যাব না। ছেড়ে গেলে তো তুইই যাবি। রিচার্ডের ঠোঁটের ফাঁক গলে শব্দগুলো বেরিয়ে এলো, শ্বাসের মতো, গভীর প্রতিজ্ঞার মতো দৃঢ়। বাগান বাড়ি থেকে সোজা বাবার কবরের কাছে গিয়েছিল রিচার্ড। সেখানে বসে অনেক কথা বলেছে গর্ব নিয়ে, বুক ফুলিয়ে বলে এসেছে সে দেখিয়ে দেবে কিভাবে সন্তান মানুষ করতে হয়। তবে রিচার্ডের বলা সবকিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল একটাই, মেয়ে হলেও খারাপ হবে না, ব্যাপারটা মানিয়ে নেব আমি, আমারই তো। পাপা পাপ্পা পাপ্পা। পাতলা কণ্ঠের আধভাঙা স্বর, ঘুম ঘোরের নিস্তব্ধতা ভেঙে চলেছে। ছোট ছোট হাত পা ছুড়াছুড়ি, দস্তাদস্তির মৃদু শব্দ বিছানার নরম কাপড় ছুঁয়ে হারিয়ে যাচ্ছে। রিচার্ড কপাল কুঁচকে চোখ মেলে, ঢেউ খেলানো বুক থেকে গুটি গুটি মেরে আড়মোড়ে ঘুমিয়ে থাকা এলিজাবেথকে সরিয়ে বালিশে শুয়ে ওর নগ্ন শরীরটা কমফোর্টার দিয়ে ভালো করে মুড়ে দিল। ঘুম আজ বেশ গাঢ়। বালিশে মাথা রাখতে এলিজাবেথ ঘুরে ছোট মেয়েটাকে বুকে মিশিয়ে আবারও ঘুমরাজ্যে পাড়ি দিল। কাল রাতে তিনজনই শেষ রাতে জায়গা পেয়েছিল মাম্মা পাপার মাঝে। রিচার্ড স্মিত হেসে পাশে ঘুরতেই দেখতে পেল তার বড় পরী উঠে পড়েছে, ছোট ছোট আঙুলগুলো মুখের ভেতর ঢুকিয়ে রেখেছে। খিদে পেয়েছে সম্ভবত। গলা প্রসারিত করে হাসল রিচার্ড। কোনোই বিছানায় ঠেকিয়ে হাতের তালুতে মাথা রেখে মেয়ের মুখ থেকে হাত সরিয়ে দিল আলতো করে। পাশে ছেলেটা এখনও ঘুমাচ্ছে নির্বিঘ্নে, একদম নিশ্চিন্তভাবে। রিচার্ডকে দেখা মাত্রই বাচ্চাটা চোখ জ্বলে উঠল। উচ্ছ্বাসে হাত পা ছুটতে ছুটতে কচি গোলাপি ঠোঁট নাড়িয়ে এক নাগাড়ে বলতে লাগলো, পাপ পাপ্পা। রিচার্ডের হৃদয়ের প্রশান্তিতে ভরে গেল মেয়ের মুখ থেকে পাপা ডাক শুনে। ঝুঁকে মেয়ের লাল টুকটুকে গালে ঠোঁট ছোঁয়ালো। বাবার স্পর্শে যেন শিশুটির শরীরে এক মিষ্টি শিহরণ বয়ে যায়। সে থামতে জানে না, চেঁচিয়ে বলতে থাকে, পাপা পাপা। রিচার্ড ঠোঁট কামড়ে হাসলো। মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নো প্রিন্সেস, শব্দ করে না, মাম্মা ঘুমোচ্ছে। কাল রাতে পাপার জন্য মাম্মা একটুও ঘুমোতে পারেনি। মাম্মাকে একটু ঘুমোতে দাও সুইট হার্ট। অবুধ ছোট্ট মন বোঝে না এসব সংযত কথাবার্তা। তার মুখ ততক্ষণে বিরতিহীন চলতে থাকলো। এদিকে ছেলেও তার শব্দে ঘুম ভেঙে উঠে যায়। ঘাড় কাত করে পাপাকে দেখতে পেয়েই হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। রিচার্ড দীর্ঘশ্বাস ফেলে আলগোছে বেড থেকে উঠল। এখন তার জিম টাইম, আর বাচ্চাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। রিচার্ড একবার ফিরে তাকালো এলিজাবেথের দিকে। মা মেয়ে আরামে ঘুমিয়েছে। ওদের ঘুম নষ্ট করতে ইচ্ছে হলো না তার, তাই নিঃশব্দে উঠে দুই সন্তানের জন্য ফর্মুলা মিল্ক বানিয়ে নিল। বড় দুজনকে খাইয়ে ছোট মেয়েকে খাওয়ানোর জন্য কাছে যেতেই দেখলো সে ইতিমধ্যেই মায়ের বুক থেকে দুগ্ধ পান করছে, সাথে ছোট্ট মুখে চপচপ শব্দ তুলছে। সকালের কি এক অপূর্ব দৃশ্য। রিচার্ড মুস্কি হাসলো, নিয়ে মেয়ের কপালে স্নেহের চুমি এঁকে দিল। অতপর আলতোভাবে বউয়ের কপালেও ছুঁয়ে দিল ভালোবাসায়। পরপরই বাকি দুইজনকে স্ট্রলারে বসিয়ে বেরিয়ে পড়ল তার ব্যক্তিগত জিমের উদ্দেশ্যে। রুপটপে সুইমিং পুলের পাশে তৈরি নিজের ব্যক্তিগত জিমনেশিয়ামে গিয়ে থামল রিচার্ড। বাচ্চাদের বয়স এখন 7.5 মাস। তাদের মধ্যে ছোট মেয়েটার জন্ম থেকে একটু শারীরিকভাবে দুর্বল, তাই তাকে নিয়ে খাটতেও হয় বেশি। সারাদিন এলিজাবেথকে মেয়ের পাশে থাকতে হয়। সকালের কোমল আলোয় জীবনে এক টুকরো প্রশান্তি ধরা দেয় রিচার্ডের কাছে। ট্রেডমিলের উপর ছন্দবদ্ধ পদক্ষেপে শরীরচর্চায় নিমগ্ন থাকলেও দৃষ্টি তেরছা হয়ে আছে সামনে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরে না দুই সন্তানের নিষ্পাপ উচ্ছ্বাসে। মুগ্ধ হয়ে রয়েছে রিচার্ড। ছোট্ট দুটি উজ্জ্বল মুখের খিলখিল হাসিতে ভরে উঠেছে চারিধার। রিচার্ডের সুঠাম প্রশস্ত বুকে ঘামের কণা ঝরে। সূর্যের আলোয় সেগুলো মুক্তোর মতো ঝিলমিল করে ওঠে। বিস্ময়ে হতভাগ গোল গোল চোখগুলো পিটপিট করে তাকিয়ে আছে পাপার বলিষ্ঠ শরীরের দিকে। ছেলে ব্যাকুল হয়ে দুহাত বাড়ায়, যেন এখনই সেও বাবার সঙ্গে দৌড়াতে চায়। রিচার্ড ট্রেডমিল থেকে নেমে সাদা মখমলের তোয়ালে দিয়ে মুখের শরীরের ঘাম মুছে নেয়। অতপর সন্তানের আকুল আহ্বানে এগিয়ে যায়। দুজনকে এক ঝটকায় কোলে তুলে নিল। শিশুরা আনন্দে হাত পা ছড়ে। বাতাস কাঁপে তাদের রিনঝিনে হাসিতে। রিচার্ড আবার ওঠে ট্রেডমিলে। এবার একা নয়, বুকের মাঝে আটকে রাখা তার সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে গর্বের সম্পদ। সতর্ক পদক্ষেপে দুজনকে দুবাহুতে নিয়ে দৌড়াতে থাকে। বাচ্চারা মহা খুশি। তাদের খুশিতে খুশি পাপা। শরীরচর্চা শেষে ওদের নিয়ে রুমে এলো রিচার্ড। পশ্চিমের আকাশে সূর্য তখন তীর্যক রশ্মি ছড়াচ্ছে। সোনালি আভায় ভরে উঠেছে ঘর। ব্যায়ামের মাঝেই বাচ্চারা ঘুমিয়ে পড়েছে পাপার কোলে। রিচার্ড রুমে এসে দেখলো তার ছোট্ট পরীটা তখনও গভীর ঘুমে। মৃদু হাসল সে। বাকি দুজনকেও স্নেহ ভরে পাশে শুয়ে দিল। ঘুমন্ত শিশুদের চেহারায় যেন স্বর্গীয় স্নিগ্ধতা। নিষ্পাপ মুখগুলোই শান্তির ছাপ। পুরোই নিখুঁত কোনো চিত্রকর্ম। ওরা পেয়েছে মায়ের মতো লাল টুকটুকে গাল, টসটসে পলাশ ফুলের পাপড়ির মতো গায়ের রং।
চেহারা বাবার অনুরূপ হলেও ছেলে পেয়েছে মায়ের চুলের ঢেউ। স্বর্ণাকাশ আর মেয়ে দুজন যেন বাপের কার্বন কপি। নীল চোখ থেকে শুরু করে প্রতিটি ভঙ্গিতে রিচার্ডের প্রতিচ্ছবি। রিচার্ড আলতো করে ওদের ছোট ছোট হাতের আঙুলে নিজের আঙুল বুলিয়ে দেয়, উল্টে পাল্টে দেখে মায়া ভরা চোখে। হাঁ করে ঘুমানো নিষ্পাপ মুখগুলোর কোনায় এক চিলতে লালা বেয়ে পড়ছে। রিচার্ড স্নেহ ভরে হাত দিয়ে মুছে দিল। সে সারাক্ষণই ভালোবাসার কোমল পরশে জড়িয়ে রাখে নিজের ধনেদের। পেছন ঘুরল রিচার্ড। এলিজাবেথ বাথরুমের দরজায় দাঁড়িয়ে হাসছে। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে ভ্রু নাচাতে নাচাতে উঠে দাঁড়ালো। কি জানি রাত হলে কি হয়ে যায় বলে খপ করে এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল রিচার্ড। সকাল সকালই এহনো কাণ্ডে ভরকে যায় এলিজাবেথ। পরক্ষণেই সয়ে নিল তার স্বামী অভদ্রজনিত কাজকর্ম। এখন বয়সে গিয়েছে এসব। ওর কপালের বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিল রিচার্ড। ঝুঁকে কানের লতিতে ঠোঁট শুয়ে হিসিয়ে জানতে চাইল। পজিটিভ? এলিজাবেথ চমকে উঠল। ঘাট তুলে রিচার্ডের চওড়া তমকে ফ্যাল করে চেয়ে নৈশব্দে দুপাশে মাথা নাড়ালো। শব্দ উচ্চারণ করে রিচার্ড নাক মুখ কুচকে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলে, খেপা ষাঁড়ের মতো খেকিয়ে উঠল এলিজাবেথ। কি আপনি জানতেন? তার মানে আপনি ইচ্ছে করে এমন করতেন? এত বাড়াবাড়ি চাইতেন এমনটা হোক, তাই না? চাপা হাসল রিচার্ড। আবার ওর কানের লথির কাছে ঠোঁট নিয়ে শীতল স্পর্শ দিয়ে বলল, হ্যাঁ, আমি আরো দুটো মেয়ে চাই, দিবে না আমায়? এলিজাবেথের বুকে মৃদু স্নিগ্ধ কম্পন হলো। লাজুকতার লালচে আভা ছড়িয়ে পড়ল অবয়বে। গালে পথে সরব হাসি রেখে পায়ের পাতায় ভর দিয়ে দুহাতে পেঁচিয়ে ধরল রিচার্ডের ঘাড়। সমুদ্রের নীলম্বরে চোখ রেখে দৃঢ়স্বরে বলল, দেখলেন, আপনি মেয়ে জাত ঘৃণা করতেন, তাই উপরওয়ালা প্রথমেই দুটো কন্যা সন্তান দিয়েছে আপনাকে, এখন আরো চাইছেন। রিচার্ড ওকে নিজের সাথে মিশিয়ে নিল, সবেগে অবিলম্বে আওড়ালো। অল ক্রেডিট গোজ টু ইউ, ওয়াইফি। এলিজাবেথ হাসল, মাথা ঠেকালো রিচার্ডের বুকে। তার চিরস্থায়ী প্রাচীর সদৃশ উষ্ণ আশ্রয়। কিছুক্ষণ নীরব বোঝাপড়া চলল দুজনের মধ্যে। রিচার্ডের হাত এলোমেলো পথে হাঁটতে শুরু করলো, সুখের নিঃশ্বাসের সঙ্গে মিলেমিশে। প্রতিটি আঙুল ভালোবাসা, প্রতিটি ছোঁয়ায় মিশে আছে নিবিড় অধিকার। এলিজাবেথ কেঁপে ওঠে বারবার প্রতিটি ছোঁয়ায়। ঘনিষ্ঠ নীরবতায় প্রতিধ্বনিত হতে থাকলো নীরব শ্বাস প্রশ্বাসের মিষ্টি সঙ্গীত। তবে ভর সকালে এত উন্মাদনা। এলিজাবেথ ছটফট করে নিজের ওষ্ঠ ছাড়িয়ে নিল। হাঁপাতে হাঁপাতে বলল,